সুচিতা শীল আজ ইগনো রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 131 ইউনিট 9 টপিক নাগরিকতা বা সিটিজেনশিপ নিয়ে আলোচনা শুরু করছি। প্রাচীন গ্রিস ও রোমের নগররাষ্ট্রগুলিতে যারা রাষ্ট্র পরিচালনার কাজকর্মে সক্রিয় অংশগ্রহণ করতেন তাদেরই একসময় কিন্তু নাগরিক আখ্যা দেওয়া হতো। কৃতদাস, মহিলা, শ্রমিক এবং বিদেশিরা, যাদের অ্যারিস্টটল মেটিক্স বলেছেন রাষ্ট্র পরিচালনার কাজে তারা অংশ নিতে না পারায় কিন্তু নাগরিক হতে পারতেন না। কিন্তু যুগের পরিবর্তন ঘটেছে, ফলে তার সঙ্গে সঙ্গে নাগরিকতা সম্পর্কিত আধুনিক ধারণারও বিকাশ ঘটেছে বা ডেভেলপমেন্ট ঘটেছে। তাই বর্তমানে কোনো রাষ্ট্রে সাধারণত পার্মানেন্টলি বা স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সমস্ত ব্যক্তিকে সাধারণত নাগরিক হিসেবে আখ্যা দেওয়া হয়। অর্থাৎ একজন ব্যক্তি যদি নাগরিক হিসেবে গণ্য হতে হয় তবে তাকে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং দ্বিতীয়ত রাষ্ট্রের প্রতি তাকে রেসপেক্ট বা আনুগত্য দেখাতে হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা সিটিজেনশিপ বা নাগরিকতাকে সংজ্ঞায়িত করতে পারি বা একটু চেষ্টা করতে পারি ডেফিনিশন অফ সিটিজেনশিপ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মিলার সাহেব তিনি বলেছিলেন যে রাজনৈতিক সমাজের সদস্যদের সাধারণত আমরা নাগরিক বলে অভিহিত করতে পারি। অর্থাৎ if a person can be a member of political society, then he can be declared as a citizen. এই প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীনিবাস শাস্ত্রীর মতে সমাজের মধ্যে সাধারণত বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে আমরা সাধারণত নাগরিক বলতে পারি। অর্থাৎ কমন ফ্যাক্টর হচ্ছে সমাজের মধ্যে সবাইকে বসবাস করতে হবে এবং শ্রীনিবাস শাস্ত্রী এর সঙ্গে আরেকটি বিষয়কে যুক্ত করেছেন যেটা হচ্ছে ওয়েলফেয়ারিজম অফ দ্য সোসাইটি, অর্থাৎ সাধারণ মানুষের কল্যাণ সম্বন্ধীয় ব্যাপারটা তার সঙ্গে যুক্ত হয়েছে। এবং যে সমস্ত ব্যক্তিরা সাধারণত সমাজের মধ্যে থেকে এই বিষয় সম্পর্কে প্রচন্ডভাবে ওয়াকিবহাল সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা সাধারণত সিটিজেন বা নাগরিক হিসেবে ব্যাখ্যায়িত করতে পারি। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ল্যাস্কি, তার কথা আমরা অনেক ক্ষেত্রে বলি, যার বিখ্যাত বই হচ্ছে গ্রামার অফ পলিটিক্স, তিনি বলেছিলেন যে নাগরিকতা হলো জনকল্যাণের উদ্দেশ্যে নিজের যে সুচিন্তিত, নিজের যে একটা বুদ্ধি করে ভাবনা চিন্তা করা, সেই সুচিন্তিত বিচার বুদ্ধি ইমপ্লিমেন্ট করা বা প্রয়োগের যে ক্ষমতা তাকেই আমরা নাগরিকত্ব বলে উল্লেখ করতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরো বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা বা বেনিফিট গ্রহণ করেন এবং রাষ্ট্রের প্রতি তিনি তার রেসপেক্ট বা আনুগত্য স্বীকার করেন তবেই তাকে আমরা নাগরিক হিসেবে ডিফাইন করতে পারি। সুতরাং ল্যাস্কির মতে হচ্ছে কি জনকল্যাণ ব্যাপারটা গুরুত্বতা পাবে এবং সেটা করার জন্য যদি ব্যক্তি নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতাটাকে ইমপ্লিমেন্ট করে বা পাওয়ারটাকে ইমপ্লিমেন্ট করে তবেই তাকে আমরা নাগরিক হিসেবে তাকে আখ্যায়িত করতে পারি। এবং সেই ব্যক্তি যদি রাষ্ট্রের যেমন সুযোগ সুবিধা গ্রহণ করবে তেমনি কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে নেবে, তবেই আমরা তাকে সিটিজেন বলে অভিহিত করতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আরো কতগুলো ডেফিনিশনের অবতারণা করি। তার মধ্যে একটি রয়েছে, সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তার মত কি বা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী নাগরিকের সাধারণত 3টে ডিউটি আছে বা কর্তব্য আছে। কি কি কর্তব্য আছে? প্রথমত এই ব্যাপারটাকে ভীষণভাবে প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞায়িত করার সময় ভীষণভাবে গুরুত্বটা দিয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, টু শো দ্য রেসপেক্ট টুয়ার্ডস দ্য স্টেট,
দ্বিতীয়ত টু গিভ দ্য প্রপার ট্যাক্স, কর প্রদান করা, এবং তৃতীয়ত প্রয়োজনে রাষ্ট্রের স্বার্থে সামরিক বাহিনীতে যোগদান করা, টু to be a part of the military force if there is a necessity for the interest of the state. সুতরাং এতগুলো যে সংজ্ঞা দেওয়া হলো সেক্ষেত্রে থেকে তাই নাগরিকত্বের সংজ্ঞা নিয়ে আমরা এভাবে বলতে পারি যে নাগরিক হলো সাধারণত সিভিল ইকুয়ালিটি বা পৌর সাম্যের শর্ত, এই হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। কেন উল্লেখ করতে পারি? এর কিছু কিছু ডিটারমাইন ফ্যাক্টর আছে। কিরকম ফ্যাক্টর রয়েছে? এর লক্ষণ হলো একটি রাজনৈতিক সমাজের যদি সদস্য পদ, যেখানে নাগরিকরা নিজেদের সাম্যের ভিত্তিতে অর্থাৎ অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি সামাজিক সহযোগিতা বা সোশ্যাল কোঅপারেশনের শর্ত নির্ধারণ করতে সক্ষম হন, তবেই তাকে আমরা নাগরিক হিসেবে আখ্যায়িত করতে পারি। অর্থাৎ একটা পলিটিক্যাল সোসাইটিতে সে বিলং করবে এবং সেখানে সে যদি মেম্বারশিপ পেতে হয়, সেখানে নাগরিকরা নিজেদের ইকুয়ালিটির ভিত্তিতে বা সাম্যের ভিত্তিতে নিজেদের মধ্যে সোশ্যাল কোঅপারেশন সামাজিক সহযোগিতার শর্ত নির্ধারণ করতে সক্ষম হবে। নাগরিকত্বের এই যে স্ট্যাটাস বা মর্যাদা শুধুমাত্র রাজনৈতিক সংগঠন বা পলিটিক্যাল অর্গানাইজেশনের যৌথ সম্পদগুলি শুধুমাত্র উপভোগ বা এনজয় করার সম অধিকার বা ইকুয়ালিটিকে বোঝায় না, সে ব্যাপারে সবাই ইকুয়াল রাইট পাবে সেটাকেই শুধু বোঝায় না, সঙ্গে সঙ্গে এর সঙ্গে আর একটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটিকেও বোঝায়। তা হলো কি, সমাজের যে যৌথ সম্পদ রয়েছে, যে বলতে পারা যায় যে রিসোর্স রয়েছে তাকে ঠিকমতো প্রোটেক্ট করা বা রক্ষা করা, এবং শুধু রক্ষা করলেই হয় না, তার ফ্লারিশমেন্ট, তার ডেভেলপমেন্ট অর্থাৎ তার বিকাশ সাধন করা, যাতে করে নাগরিকত্ব কি হতে পারে সেটা সাফল্যজনক উপায়ে প্রত্যেক মানুষ ভোগ করতে পারে, এবং সেটা যদি প্রত্যেক মানুষ তার নাগরিকত্বকে চেরিশ করতে পারে, তবে দেখা যায় যে অটোমেটিক্যালি সমাজেরও কিন্তু কল্যাণ সাধন হবে বা সমাজ একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত হবে। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হলো যে ইংরেজি সিটিজেনশিপ কথাটা বা নাগরিকতা, নাগরিকত্ব শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং গ্রিক শব্দ পলিটিক্স থেকে এসেছে, যার অর্থ একই, সিটি বা নগরের বাসিন্দা। পুঁজিবাদ এবং উদারনীতিবাদ, আমরা তো আজকে বলি যে ক্যাপিটালিজম সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি আরেকটা কথা চলে আসে, দ্যাট ইজ দ্য লিবারাল ডেমোক্রেসি। তাই পুঁজিবাদ এবং উদারনীতিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে এরও একটা ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বা এর সঙ্গে নাগরিকতার একটা ইন্টিমেট রিলেশন রয়েছে। 1980-র দশক থেকে দেখা যাচ্ছে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন এবং সাংস্কৃতিক বহুত্ববাদ অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে খুব সোজা ভাষায় বলি মাল্টিকালচারালিজম, এর যুগে নাগরিকত্বের যে চিরাচরিত ধারণা বা সনাতনী ধারণা বা ক্লাসিক্যাল যে কনসেপ্ট, সেটা কিন্তু আজকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। নাগরিকত্ব সম্পর্কে যে বিভিন্ন তত্ত্ব বা থিওরি রয়েছে বা তাত্ত্বিক যে অবস্থান গড়ে উঠেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকগুলো তত্ত্বের সহাবস্থান বা কোএক্সিস্টেন্স আমরা সেখানে লক্ষ্য করতে পারি। এর মধ্যে কতগুলো উল্লেখযোগ্য তত্ত্ব নিয়ে আমরা আজ আলোচনা শুরু করব। প্রথমত রয়েছে, একটি হচ্ছে নাগরিকতা সম্পর্কে উদারনীতিবাদী তত্ত্ব অর্থাৎ লিবারাল থিওরি রিগার্ডিং সিটিজেনশিপ। দ্বিতীয়ত বলা যায় যে নাগরিকত্ব সম্পর্কে নয়া উদারনীতি তত্ত্ব বা ইচ্ছা স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব অর্থাৎ নিওলিবারালিজম, or it can be defined as individualism regarding the individualist theory regarding the citizenship. তৃতীয়ত বলা যাচ্ছে নাগরিকত্ব সম্পর্কে কৌমবাদী তত্ত্ব অর্থাৎ কমিউনিটেরিয়ান থিওরি অফ সিটিজেনশিপ।
চতুর্থত যেটা বলা যায় সেটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব, অর্থাৎ মার্কসিস্ট থিওরি অফ সিটিজেনশিপ। পঞ্চমত যেটা বলা যায় নাগরিকত্ব সম্পর্কে বহু সংস্কৃতিবাদীদের অবস্থান, অর্থাৎ পজিশন অফ মাল্টিকালচারালিস্ট রিগার্ডিং অর অন সিটিজেনশিপ। এছাড়া বলা যায় নাগরিকত্ব সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ফেমিনিস্ট পার্সপেক্টিভ অন সিটিজেনশিপ। কেননা আজকে আমরা ভীষণভাবে আমাদের কাছে উঠে এসেছে নারীবাদ বা ফেমিনিজম বা ফেমিনিস্ট থিওরি, এই কনসেপ্টটা ভীষণভাবে আমাদের সঙ্গে চলছে। তাই নাগরিকত্ব সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গিটা উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট, অর্থাৎ আমাদেরও কিন্তু সে সম্পর্কে জানতে হবে। এছাড়াও রয়েছে নাগরিকত্ব সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব, বা যাকে বলা যায় প্লুরালিস্ট থিওরি অফ সিটিজেনশিপ। এবং শেষে বলা যায় বিশ্ব নাগরিকত্ব, আজকে তার একটা বিশাল রেলিভেন্সি আছে, বা যেটাকে আমরা বলে থাকি কসমোপলিটন সিটিজেনশিপ। তাহলে এরপর আমরা যেটা আলোচনা শুরু করি সেটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে উদারনীতিবাদী তত্ত্ব। এ প্রসঙ্গে বলতে গিয়ে যেটা বলা যায় যে মার্শাল সাহেব বলেছিলেন যে নাগরিকেরা হলে ফ্রি অ্যান্ড ইকুয়াল মেম্বার্স অফ এ পলিটিক্যাল কমিউনিটি, অর্থাৎ তার মানে কি একটি রাজনৈতিক সম্প্রদায়ের সদস্যরা যারা হচ্ছে পুরো মুক্ত এবং যারা সমতার ভিত্তিতে তারা নিজেদের ডেভেলপ করেছে। অর্থাৎ তার মতে নাগরিকত্ব হচ্ছে একটা মর্যাদা যা কেবলমাত্র দেশের যারা ফুল টাইম বা পূর্ণ সদস্য মেম্বার রয়েছে তাদেরই প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কে যদি আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেখা যায় যে মার্শাল নাগরিকতা তিনটে মুখ্য উপাদান বা মুখ্য বা মেন ডিটারমিনিং ফ্যাক্টরের কথা বলেছেন। কিরকম বলেছেন সেটা হচ্ছে পৌর, অর্থাৎ সিভিল, রাজনৈতিক, অনুপমা রায় তিনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে আগে we have to define the civil rights of the people of the society, অর্থাৎ মানুষের পৌর অধিকারগুলোকে আগে আমাদের ডিফাইন করতে হবে। এবং সেই পৌর অধিকারগুলোর মধ্যে কি রয়েছে? রয়েছে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ বাক এবং মত প্রকাশের স্বাধীনতা। দ্বিতীয়ত ফ্রিডম অফ মুভমেন্ট, অর্থাৎ চলাফেরা করার স্বাধীনতা। তৃতীয়ত রয়েছে ফ্রিডম অফ মাইন্ড, অর্থাৎ বিবেকের স্বাধীনতা। চতুর্থত রয়েছে আইনের চোখে সাম্য এবং সম্পত্তির অধিকার, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড দ্য প্রপার্টি রাইট বিফোর দ্য ল। এই প্রসঙ্গে এই কথাগুলো সে তারা বলেছিলেন। এরপরে আমরা যেটা বলি সেটা হচ্ছে তিনি যেমন সিভিল রাইটস এর কথা বললেন, সঙ্গে সঙ্গে আরো দুটো বিষয়কেও তুলে ধরার চেষ্টা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ পলিটিক্যাল ফ্যাক্টর, রাজনৈতিক উপাদান সম্পর্কেও কিছু আলোচনা করার চেষ্টা করেছেন। কিরকম বলেছেন? ব্যক্তির রাজনৈতিক বা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকারটিকে রাজনৈতিক উপাদান হিসেবে আমরা তাকে ডিফাইন করতে পারি বা গণ্য করতে পারি। অর্থাৎ ব্যক্তি যদি পলিটিক্যাল বা গভর্নমেন্ট কোনো ডিসিশন মেকিং প্রসেসে পার্টিসিপেট করার যে রাইটটা পায় তাকেই আমরা তাকে রাজনৈতিক অধিকার বা রাজনৈতিক উপাদান বা পলিটিক্যাল ফ্যাক্টর হিসেবে ডিফাইন করতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে অনুপমা রায় আরেকটি কথা বলেছিলেন, তাহলে হোয়াট আর দ্য পলিটিক্যাল রাইটস, অর্থাৎ রাজনৈতিক অধিকার আমরা কাকে বলতে পারি? সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে রাইট টু ভোট, অর্থাৎ ভোট দানের অধিকার। দ্বিতীয়ত নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়াবার অধিকার।
তৃতীয়ত রাষ্ট্রীয় বা সরকারি পদে অধিষ্ঠিত হবার অধিকার ইত্যাদি। অর্থাৎ পলিটিক্যাল রাইটস এর মধ্যে পড়ছে রাইট টু ভোট, দ্বিতীয়ত হচ্ছে অ্যাজ এ ক্যান্ডিডেটার হিসেবে নিজেকে দাঁড় করানোর যে অধিকার সেটাকে আমরা বলতে পারি, এবং তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টাল বা রাষ্ট্রীয় পদে নিজেকে অধিষ্ঠিত করার যে রাইট তাকেও আমরা রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল রাইট হিসেবে ডিফাইন করতে পারি। এরপর আমরা আসি সামাজিক উপাদান বা সোশ্যাল ফ্যাক্টর। এই প্রসঙ্গে বলতে গিয়ে মার্শাল সাহেব কি বলেছেন? মার্শাল বলেছেন যে এই সামাজিক অধিকারগুলি হলো পজিটিভ রাইটস টু লিভ দ্য লাইফ অফ আ সিভিলাইজড বিইং অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড প্রিভেলিং ইন সোসাইটি। কথাটার মানে কি? অর্থাৎ হচ্ছে পজিটিভ এই রাইটস গুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বা চারিত্রিক হচ্ছে যে এর একটা পজিটিভ বা নেতিবাচক দিক থাকবে না, সবসময় ইতিবাচক অধিকারের কথা বলে থাকে। সেটা কিসের জন্য? টু লিভ একটা সিভিলাইজ সোসাইটিতে, একটা সভ্য সমাজে ঠিক মতো বেঁচে থাকার জন্য যে ইতিবাচক অধিকারের কথা বলা যায় তাকে আমরা সামাজিক অধিকার বা সোশ্যাল রাইটস হিসেবে মেনশন করতে পারি। অর্থাৎ পজিটিভ রাইটস টু লিভ দ্য লাইফ অফ আ সিভিলাইজড বিইং অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ডস প্রিভেলিং ইন সোসাইটি। অর্থাৎ সমাজে যেভাবে স্ট্যান্ডার্ড মূল্যমান একটা নির্ধারণ করে দেয় তার ভিত্তিতে ইতিবাচক যে অধিকারগুলো রয়েছে তাকেই আমরা সাধারণত সামাজিক বা সোশ্যাল ফ্যাক্টর হিসেবে ডিফাইন করতে পারি। উদারনৈতিক এই প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপিকা অনুপমা রাও আরেকটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন লিবারেল থিওরি বা উদারনৈতিক তত্ত্বের সমস্যা হলো যে এই তত্ত্বে সাধারণত ইকুয়ালিটিটার উপর ভীষণ জোর দেওয়া হয়, অর্থাৎ নাগরিক সমান এই ধারণার পশ্চাতে কিন্তু যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয় বা চেষ্টা করা হয় সেগুলো হচ্ছে যে কাস্টিজম অর্থাৎ জাতপাত, ক্লাস, শ্রেণী, জেন্ডার, লিঙ্গ, ধর্ম, রিলিজিয়ান, ভাষা, ল্যাঙ্গুয়েজ, এই বৈচিত্র্যগুলোকে হয়তো আলোচনা করা হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেগুলোকে সাপ্রেসও করে দেওয়া হয়। এবং এখানে সব থেকে যারা সাপ্রেসড হয় সেটা হচ্ছে যে সমাজের মার্জিনাল ক্লাস অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজে যারা প্রান্তিক মানুষ রয়েছেন বা প্রান্তিক শ্রেণীর মানুষ রয়েছেন তাদের ইন্টারেস্ট বা তাদের স্বার্থ সবসময় ইগনোরড হয় বা উপেক্ষিত হয়ে থাকে। তাই রাষ্ট্র গঠন একটি বাণিজ্যিক এবং শিল্পাশ্রয়ী সমাজ গঠন, অর্থাৎ স্টেট ডেভেলপমেন্ট করা বা একটা নতুনভাবে একটা স্টেটকে গড়ে তোলা, একটা বাণিজ্যিক একটা বিজনেস ও একটি ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটি ডেভেলপ করা বা নেশন স্টেট কনসেপ্টের ধারণার সঙ্গে দেখা যায় যে এই গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক সিটিজেনশিপ বা নাগরিকত্বের ধারণাটা ভীষণভাবে রিলেটেড হয়ে যায় বা যুক্ত হয়ে যায়। এরপর আমরা যে দ্বিতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব সেখানে বলা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে নিওলিবারালিজম বা নয়া উদারনীতিবাদী তত্ত্ব বা ইচ্ছা স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব। নয়া উদারনীতিবাদী হলো সাধারণত, যদি অনেকে চেষ্টা করেছেন যে এটা একটা ক্লাসিক্যাল পলিটিক্যাল ইকোনমির কথা বলে, অর্থাৎ সাবেকি রাজনৈতিক অর্থনীতির কথা বলে থাকে। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে ফ্রেডরিক হাই এরা ছিলেন নয়া উদারনীতিবাদী বা নিও লিবারালিস্ট বলতে পারো সায়েন্টিস্ট। এই ফ্রেডরিক হাই ও মিল্টন ফ্রিডম্যান তারা প্রমুখরা তারা কিন্তু ওপেন মার্কেট ইকোনমির কথা বলেছিল আর বলেছিলেন, অর্থাৎ মুক্ত বাজারি অর্থনীতির কথা বলেছিলেন। এবং দেখা গেছে পরবর্তীকালে রবার্ট নোজিগের মতো যারা তাত্ত্বিক ছিলেন, থিওরিটিশিয়ান রয়েছেন, তাদের কথাতেও কিন্তু এই একই ছবি পরিলক্ষিত হয়েছে বা সেটা প্রস্ফুটিত হয়েছে। নয়া উদারনীতিবাদী তত্ত্বে দেখা গেছে যে অনিয়ন্ত্রিত বাজার অর্থাৎ একটা
আনকন্ট্রোলড মার্কেট ও রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে, রাষ্ট্রের অর্থাৎ কাজে প্রেস মানে কাজ করার যে পরিধি তাকে বিশেষভাবে একটু লিমিটেড করে দেওয়ার প্রয়াস তাদের মধ্যে দেখা যায়। অর্থাৎ ভীষণভাবে সংকুচিত করার পক্ষপাতী ছিলেন এই নয়া উদারনীতিবাদের তাত্ত্বিকরা। এই তত্ত্বে তাই তারা মুক্ত বাজার বা ওপেন মার্কেট অর্থনীতিকে নাগরিক জীবনের পক্ষে বলেছিলেন যে আছে, দরকার আছে ভালো, কিন্তু তাকে তুমি লিমিটেড ওয়েতে ইউজ করো, অর্থাৎ সংকুচিত করার পক্ষপাতী। এই তত্ত্বে বলা হয়েছে যে মুক্ত বাজার বা ওপেন মার্কেট ইকোনমি রাবাজে অর্থনীতিকে নাগরিক জীবনের পক্ষে সবচেয়ে উপযোগী বলে মনে করা হয়। অর্থাৎ ভীষণভাবে যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, দ্যাট ইজ দ্য ওপেন মার্কেট ইকোনমি বা মুক্ত বাজারি অর্থনীতি। রাষ্ট্রকে একটা বড় বা বৃহদায়তন, অর্থাৎ একটা বিগ একটা বিজনেস অর্গানাইজেশন হিসেবে তারা দেখেছেন। অর্থাৎ রাষ্ট্রকে একটি বৃহদায়তন ব্যবসায়িক প্রতিষ্ঠান রূপে তারা দেখার চেষ্টা করেছেন, যেখানে নাগরিকরা হচ্ছে তার ভোক্তা, অর্থাৎ নাগরিকরা হচ্ছেন তারা উপভোক্তা মাত্র। নাগরিকদের সর্বাধিক অর্থাৎ অ্যাবসলিউট ইন্ডিভিজুয়াল লিবার্টি যাতে এস্টাবলিশড হয়, অর্থাৎ নাগরিকদের সর্বাধিক ব্যক্তি স্বাধীনতা যাতে প্রতিষ্ঠা হয়, সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন যে বা তারা বলেছিলেন যে দুটো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে ফ্রি মার্কেট বা ওপেন মার্কেট, মুক্ত বাজার, এবং দুটো তো আর একটা হচ্ছে দ্বিতীয়ত লিমিটেড ওয়েতে বা সীমাবদ্ধ একটা অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রতিষ্ঠানকে কি হচ্ছে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মুক্ত বাজার বা ফ্রি বা ওপেন মার্কেট ইকোনমি যতটা গুরুত্ব পেয়েছে, তেমনি লিমিটেড একটা শাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে শাসন ব্যবস্থা অনেকটাই নিয়ন্ত্রিত ভাবে তাকে কিন্তু ইউজ করা হবে, অর্থাৎ তাকে ব্যাপকভাবে মানে যা মনে করছে সেভাবে কিন্তু করা হবে না। তাই নয়া উদারনীতিবাদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে এর প্রবক্তারা সুতরাং তাদের কাছে এই যে পিপল ওয়েলফেয়ার বা জনকল্যাণ করা রাষ্ট্রের যে একটা প্রাইমারি ডিউটি, সেই সমস্ত বিষয় তারা খুব একটা কি দেন না, গুরুত্ব দেন না বা ইম্পর্টেন্স দেয় না। এবং জনকল্যাণ, তাই এই ধরনের মতবাদের যারা প্রবক্তা বা পায়োনিয়ার হন, তারা বলা যায় যে দে আর অলওয়েজ গোজ বা দে গোজ এগেইনস্ট দা, বলা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের জনকল্যাণের ভূমিকার উপর তারা কখনোই খুব একটা গুরুত্ব দেন না। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে ইটজিয়ন বলেছিলেন যে নয়া উদারনীতিবাদ বা ইচ্ছা স্বাতন্ত্র্যবাদীতে দেখা যায় যে নাগরিকরা একটা ন্যূনতম রাষ্ট্রের বাসিন্দা, অর্থাৎ এবং তাদের কর্তব্য সীমাবদ্ধ। অর্থাৎ নাগরিকরা হচ্ছে একটা ছোট রাষ্ট্রের কি হচ্ছে রেসিডেন্ট বা বাসিন্দা হিসেবে আমরা তাদের বিবেচনা করতে পারি, এবং তাদের ডিউটিও কিন্তু অনেকটা লিমিটেড ওয়েতে ইউজ হয়ে থাকে, বা তার কর্তব্য, তাদের যে ডিউটি সেটা অনেকটা লিমিটেড ওয়েতে অর্পণ করা হয়ে থাকে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে কৌমবাদী তত্ত্ব। কৌমবাদী কথাটার মানে কি? ইংলিশ কথাটার মানে হচ্ছে কমিউনিটেরিয়ান থিওরি অফ সিটিজেনশিপ। অর্থাৎ কৌমবাদী কথাটার মানে হচ্ছে কমিউনিটেরিয়ান, ঠিক আছে? এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা যায় যে ম্যাকেন্টায়ার, মাইকেল, এই নামগুলো তোমরা নতুন নতুন শুনে থাকবে, মাইকেল স্যান্টেল প্রমুখরা হলেন এই তত্ত্বের পায়োনিয়ার বা প্রবক্তা হিসেবে আমরা তাদের বিবেচনা করতে পারি। অর্থাৎ এই কৌমবাদীরা কি বলে থাকলো একটু সেটা শোনা যাক। কৌমবাদীরা উদারনীতিবাদের ব্যক্তিগত সত্তা সংক্রান্ত ধারণার বিরোধী, অর্থাৎ লিবারালিজমে যে ইন্ডিভিজুয়ালিজমকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়, সেই ব্যাপারটাকে তারা
তার এগেইনস্টে যায় বা বিরোধিতা করে। কেন করে? তাদের মতে সাধারণত কেবল সম্প্রদায়ের পরিপ্রেক্ষিতে যে কোনো ব্যক্তির অধিকার ও দায়িত্ব অর্থবহ করতে পারে। On the basis of a community, a person's a people every person's right and responsibility can be meaningful. অর্থাৎ ব্যক্তির অধিকার এবং দায়িত্ব তখনই অর্থবহ হয়ে উঠতে পারে যখন কেবলমাত্র সম্প্রদায়ের পরিপ্রেক্ষিতে সেই বিষয়টিকে দেখা হয়ে থাকে। সুতরাং কেবল সম্প্রদায়ের প্রেক্ষিতে যে কোনো ব্যক্তির অধিকার ও দায়িত্ব মিনিংফুল হয়ে ওঠে বা অর্থবহ হয়ে উঠতে পারে। কৌমবাদীরা মানুষের জীবনে ব্যক্তিগত স্বাধীনতা অপেক্ষা সাম্প্রদায়িক ভিত্তিক অর্থাৎ ছোট ছোট কমিউনিটি ভিত্তিক সংঘ বা সংঘের গুরুত্বকে বা অর্গানাইজেশনের ইম্পর্টেন্সকে যথেষ্ট স্বীকৃতি দিয়ে থাকে। কৌমবাদী আলোচনা যেটা সেন্টার পয়েন্ট অর্থাৎ কেন্দ্রবিন্দুতে রয়েছে কোনো ব্যক্তি নয়, রাষ্ট্র নয়, স্টেট নয়, হাতি নয়, অথবা অন্য কোনো স্বভাব নয়, জাতীয় নয়, অথবা অন্য কোনো সত্তাও নয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কৌম মানে কৌম ব্যক্তি নয়, কৌম কথাটা মানে হচ্ছে কমিউনিটেরিয়ান, অর্থাৎ ব্যক্তি সেখানে অত গুরুত্ব পাবে না, জাতি বা কাস্ট ততটা গুরুত্ব পাবে না, অথবা অন্য কোনো বিষয়েও ততটা গুরুত্ব পাবে না। অর্থাৎ কৌমবাদী কথাটা খুব তো আমরা বলে যাচ্ছি কৌমবাদী কমিউনিটেরিয়ান, কথাটার মানে কি? কৌমবাদী দর্শনে কৌম নির্ভর পরিচয়কে ভীষণভাবে ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। অর্থাৎ তার মানেটা কি? সেক্ষেত্রে বলা যায় যে এ প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ওপি গৌবা একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? The main point of this theory is that a citizen should actually identify himself with the community of which he is a member and take part in the political life. অর্থাৎ কথাটার মানে কি? এই থিওরি বা এই তত্ত্বের প্রধান যে দিকটি হলো সেটা হলো যে একজন নাগরিক সে তাকে কিন্তু নিজের কমিউনিটি বা নিজের সম্প্রদায়কে সব থেকে আগে করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং কেননা সে কিন্তু ওই সম্প্রদায়েরই মেম্বার বা সদস্য, এবং এইভাবেই সে টেক পার্ট নিতে পারে ইন দ্য পলিটিক্যাল লাইফ, অর্থাৎ রাজনৈতিক জীবনে সে সেভাবেই তারপরে অংশগ্রহণ করতে পারে। ব্যক্তি মানুষ জাতি অপেক্ষা সম্প্রদায় বা গোষ্ঠীর প্রতি অনেক বেশি আনুগত্য প্রদর্শন করে, তিনি বলেছিলেন। অর্থাৎ কোনো একটা মানুষ নিজের জাতি অপেক্ষা সাধারণত কোনো একটা সম্প্রদায় বা একটা কমিউনিটির প্রতি অনেক বেশি রেসপেক্ট দেখিয়ে থাকে। এই সম্প্রদায়গুলি কেমন হয়ে থাকে? এই সম্প্রদায়গুলি হলো সাধারণত সামাজিক গোষ্ঠী যারা সাধারণত পারস্পরিক একটা স্নেহের দ্বারা ভীষণভাবে জড়িত, এবং যারা বিভিন্নভাবে সাধারণত কতগুলো মূল্যবোধ বা ভ্যালু অ্যাডেড বিষয়কে তারা স্বীকার করে নেয় বা অ্যাকসেপ্ট করে নেয়। নাগরিকত্ব সম্পর্কে কৌমবাদী মতবাদকে এই কারণে অনেক সমালোচনা বা ক্রিটিসাইজও করা হয়েছে। কি বলা হয়েছে তাতে? ক্রিটিসিজমে বলা হয়েছে যে ক্ষুদ্র সমজাতীয় বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে এটা ঠিক আছে, একেবারে প্রপার, অর্থাৎ এটা একটা উপযোগী, কিন্তু দেখা যায় যে আধুনিক বৃহৎ কনসেপ্টে বা ব্রডার কনসেপ্টে অর্থাৎ আধুনিক বৃহৎ এবং বৈচিত্র্যগুলির রাষ্ট্রে সাধারণত কৌমবাদী তত্ত্ব সাধারণত অ্যাকসেপ্টেড হয় না বা প্রযোজ্য হয় না। সুতরাং এটা হচ্ছে কৌমবাদী তত্ত্ব। অর্থাৎ এখানে তার মানে কি করা হয়? ব্যক্তি মানুষ জাতি অপেক্ষা সম্প্রদায় বা গোষ্ঠীর প্রতি সাধারণত অর্গানাইজেশনের প্রতি অনেক বেশি কি করা যায়? রেসপেক্ট দেখিয়ে থাকে।
তবেই তাকে আমরা কৌমবাদী তত্ত্বের অন্তর্ভুক্ত করতে পারি। এবং এই যে সম্প্রদায়গুলি হলো, সেইগুলি হচ্ছে সামাজিক গোষ্ঠীর যারা মেম্বার সদস্যরা, তারা সাধারণত দে আর ভেরি মাচ রিলেটেড টু ইচ আদার, অর্থাৎ তারা পারস্পরিক স্নেহের বন্ধনে আবদ্ধ। এবং শুধু তাই নয়, তার সাথে অভিন্ন কতগুলো তারা মূল্যবোধ বা ভ্যালুকেও তারা স্বীকার করে নেয়। তাই নাগরিকত্ব সম্পর্কে অনেক সমালোচনা এখানে উঠে আসে। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব, অর্থাৎ মার্ক্সিস্ট থিওরি অফ সিটিজেনশিপ। নাগরিকত্ব সম্পর্কে বুর্জোয়া ধারণাকে মার্ক্সবাদীরা ভীষণভাবে ক্রিটিসাইজ করেছে। অর্থাৎ তারা ক্যাপিটালিস্ট ইকোনমি বা ক্যাপিটালিস্ট স্টেটকে এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। অনুপমা রায় বলেছেন যে মার্ক্সের কাছে তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আ বুর্জোয়া স্টেট, অর্থাৎ মার্ক্স বুর্জোয়া রাষ্ট্র সম্পর্কে কি বলেছিলেন। তিনি বলেছিলেন আ ম্যানিফেস্টেশন অ্যান্ড গার্জিয়ান অফ বুর্জোয়াস ইন্টারেস্ট, অর্থাৎ বুর্জোয়া যে মানুষ শ্রেণী রয়েছে তাদের স্বার্থ নিয়ে সেখানে আলোচনা হয়। ইনকেপেবল অফ ডেলিভারিং দ্য প্রমিসেস অফ ইকুয়াল সিটিজেনশিপ, এবং সেখানে একটা নাগরিকতার যে সাম্যতার ব্যাপারটা থাকে সেই ব্যাপারটাও সেখানে ততভাবে গুরুত্ব বা ইম্পর্টেন্স পায় না। মার্ক্সবাদীরা বুর্জোয়া নাগরিকত্বের তত্ত্বের এই বিরোধিতা করা প্রসঙ্গে যে তত্ত্বের অবতারণা করেছেন তাকে আমরা ঐতিহাসিক বস্তুবাদের ভিত্তির উপর গড়ে উঠেছে বলে মনে করে থাকি। এখন বলা যায় যে তাদের মতে কি বলা যায়, তাদের মতে বর্ণ বৈষম্যমূলক সমাজ, অর্থাৎ যদি আমরা সোসাইটিটাকে দেখি তবে সেই সোসাইটি হচ্ছে স্ট্র্যাটিফাইড সোসাইটি, অর্থাৎ সেখানে বিভিন্ন শ্রেণীর অবস্থান পরিলক্ষিত হয়। এবং সেই সমাজে রাষ্ট্র যেহেতু একটা দেখা যায় যে অনেক সময় এক্সপ্লয়েটিং যারা এক্সপ্লয়েট করে, অর্থাৎ শোষক শ্রেণীর একটা টুল বা হাতিয়ার হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ it is a মানে the state can be used as a tool of exploiting class কাজ করে থাকে। সেখানে রাষ্ট্র কখনোই সকল নাগরিকের যে আত্মবিকাশের সমান সুযোগ সুবিধা দেবে সেটা হতে পারে না, বা সেইভাবে তারা রাইট প্রয়োগ করতে পারে না। একটা ক্যাপিটালিস্ট স্টেটে বা পুঁজিবাদী রাষ্ট্র সাধারণত দেখা যায় যে through the legislative procedure বা through the law সাধারণত তাদের যে সম্পর্কগুলো রয়েছে, তাদের যে রিলেশনস গুলো রয়েছে সেগুলোকে তারা সারভাইভ করানোর চেষ্টা করে বা প্রোটেক্ট করার চেষ্টা করে। মার্ক্সবাদীরা সেই বুর্জোয়া রাষ্ট্রকে কখনোই পছন্দ করে না, কেননা তাদের কাছে বুর্জোয়া রাষ্ট্র হচ্ছে ইট ইজ আ ক্যাপিটালিস্টিক সোসাইটি এবং এটা ক্যাপিটালিস্ট ক্লাসের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে। সুতরাং মার্ক্সবাদীরা বুর্জোয়া রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন চেয়ে থাকে। They always try to make a change of the concept of bourgeois state and society. তাহলে তার একটা অল্টারনেটিভ পাথও তো মার্ক্সিজমকে ভাবতে হবে। তাতে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য এইম অফ দ্যাট পার্টিকুলার, তাহলে নতুন সোসাইটিটা কি হবে। তাদের লক্ষ্য হচ্ছে একটা ক্লাসলেস, একটা এক্সপ্লয়েটলেস একটা সোসাইটি গড়ে তুলতে হবে, অর্থাৎ একটা শ্রেণীহীন শোষণহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, একটা ফ্রি সোসাইটি কনসেপ্ট এস্টাবলিশ করতে হবে যেখানে সব নাগরিকরা all the citizens can get equal rights and the equal status, অর্থাৎ যেখানে সব নাগরিক সমান অধিকার এবং মর্যাদা সাধারণত ভোগ করে থাকবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে বহু সংস্কৃতিবাদীদের অবস্থান, অর্থাৎ এটা হচ্ছে A B C D E, অর্থাৎ হচ্ছে
ক খ গ ঘ ঙ, এটা হচ্ছে ৫ নম্বর। অর্থাৎ সিটিজেনশিপ সম্পর্কে মাল্টিকালচারালিস্টরা কি ধরনের ধারণা পোষণ করে থাকে। অর্থাৎ পজিশন অফ মাল্টিকালচারালিস্ট অন দ্য কনসেপ্ট অফ সিটিজেনশিপ। সেখানে দেখা যায় যে সাম্প্রতিককালে বহু সংস্কৃতিবাদ নাগরিক তত্ত্বে সাধারণত কিছু নিউ কনসেপ্ট ডেভেলপ করা হয়েছে বা নতুন মাত্রা যোগ করা হয়েছে। আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ মাল্টিকালচারালিজম বা বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝায়। বহু সংস্কৃতিবাদ বলতে বোঝায় একই দেশে অর্থাৎ একটাই দেশে বা অঞ্চলে বা রিজিয়নে সাধারণত যুগপৎ একই সঙ্গে সাইমালটেনিয়াসলি বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন কালচারের একটা অবস্থান, তার এক্সিস্টেন্স এন্ড ডেভেলপমেন্ট এবং বিকাশ। যেমন আমাদের দেশে মাল্টিকালচারালিজম, আমরা সবসময় বলি ইউনিটি, ভারতবর্ষে ইউনিটি ইন ডাইভার্সিটি দেখা যায়, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে একতা লক্ষ্য করা যায়। এই তত্ত্বের প্রধান প্রবক্তারা কে হলেন? এই তত্ত্বের যারা প্রধান প্রবক্তা তারা হলেন উইল কিনলিকা বলে একজন ছিলেন তিনি। দ্বিতীয়ত আরেকজনের কথা আমরা বলতে পারি, তিনি হচ্ছেন চার্লস টেলর। এই তত্ত্বের প্রবক্তারা রাজনৈতিক মূল্যবোধ অর্থাৎ পলিটিক্যাল ভ্যালুর সঙ্গে সর্বজনীন ভিত্তিতে অর্থাৎ একটা ইউনিভার্সাল অ্যাটিটিউড নিয়ে প্রতিটি সংস্কৃতি, এভরি কালচার, এই সংস্কৃতির যে নিজস্ব আইডেন্টি রয়েছে বা সত্তা রয়েছে সেটাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে থাকে, অর্থাৎ স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। এর সঙ্গে সাইমালটেনিয়াসলি কিমলিকা সাংস্কৃতিক বৈচিত্র্য, এই যে বিভিন্ন সংস্কৃতি, যেমন ধরো খ্রিস্টানদের এক ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্যতা থাকবে, হিন্দুদের এক ধরনের কি থাকবে সংস্কৃতি বা কালচার থাকবে, মুসলিমদের একরকম থাকবে, পাঞ্জাবিদের একরকম থাকবে। সুতরাং সাংস্কৃতিক বৈচিত্র্য যেটা রয়েছে সেটা আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু প্রিজার্ভ ইট, অর্থাৎ তাদের আমাদের সংরক্ষণ করার উপর জোর দেওয়ার কথা কিমলিকা বলেছেন। বহু সংস্কৃতিবাদের প্রভাবে তাহলে দেখা যায় অনেক সময় ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ মাল্টিকালচারালিজম, তার ফলে দেখা যায় যে মানুষের নতুন নতুন বা নতুন নিউ আর রাইট কনসেপ্ট ডেভেলপ করে। যথা সেখানে কি ধরনের কনসেপ্ট এসে যায় আস্তে আস্তে, যাতে সমাজে আমরা বলেছিলাম যেটা মার্জিনাল ক্লাস বা যারা মাইনরিটি ক্লাস, তাদের যাতে রাইটস গুলো ঠিক মতো রক্ষিত হয় সেই ব্যাপারটার উপরে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ রাইটস অফ দ্য মাইনরিটি সেটা যাতে ডেভেলপমেন্ট ঘটে থাকে বা বিকাশ সাধন ঘটে থাকে, এই বিষয়টির উপরেও ভীষণভাবে কি দেওয়া হয়ে থাকে? ইম্পর্টেন্স বা গুরুত্বতা দেওয়া হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ম্যারিয়ান ইয়ং তিনি আর একটা কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন? বলেছিলেন যে ডিফারেন্সিয়েটেড সিটিজেনশিপ, অর্থাৎ কথাটার মানে কি? ডিফারেন্সিয়েটেড মানে একটা আর একটা থেকে কিছুটা পার্থক্যমূলক সেই নাগরিকত্ব সম্পর্কে কথা বলেছেন। কি বলা হয়েছে? এর মূল কথা হচ্ছে বিভিন্ন স্বতন্ত্র সাংস্কৃতিক গোষ্ঠী যে রয়েছে, অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ কালচারাল যে গোষ্ঠী বা গ্রুপস রয়েছে বা শব্দ আগত যারা ধরো অভিবাসী রয়েছে তারা, বা বিভিন্ন ধর্মীয় এবং নৃকুলগত ছোট ছোট যে গোষ্ঠী রয়েছে বা অর্গানাইজেশন গুলো রয়েছে, সেগুলোকেও উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, অর্থাৎ সেগুলোকেও আমাদের গুরুত্ব দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে বা স্বীকৃতি দিতে হবে। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে কিমলিকা এই বহু সংস্কৃতিবাদে বা মাল্টিকালচারালিজমকে দৃষ্টিকোণ বা মাল্টিকালচারালিজমের দৃষ্টিকোণ থেকে তিন ধরনের সাধারণত গোষ্ঠীগত বা বলা যায় যে গ্রুপ ওরিয়েন্টেড রাইটস এর কথা বলেছিলেন বা গোষ্ঠীগত অধিকারের কথা বলেছেন। কি বলেছেন? সেখানে যেটা বলা হয়েছে সেখানে হচ্ছে যে অটোনমাস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্বশাসনের অধিকার। সেটা মানে কি হচ্ছে? স্বশাসনের অধিকার মানে হচ্ছে তাদের কাছে রাজনৈতিক স্বাধিকার, অর্থাৎ
বা যাকে আমরা পলিটিক্যাল অটোনমি বলে কি করতে পারি, ডিফাইন করতে পারি বা তাকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে আমাকে স্বাধীনতা অনেক বেশি আমি ভোগ করব, এই ব্যাপারটার উপরে গুরুত্বতা বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে গোষ্ঠীগত বহুত্ববাদের অধিকার। যেমন কাদের বলা যায়, যেমন যারা ইমিগ্রেন্টস অর্থাৎ যারা অভিবাসী অন্য জায়গা থেকে আমাদের দেশে মাইগ্রেট করে ধরুন চলে এসেছে, ধরো বাংলাদেশ থেকে ভারতবর্ষে মাইগ্রেট করে চলে এসেছে, ব্রহ্মাদের তোমার বার্মা থেকে অনেকে কি এসেছে ভারতবর্ষে চলে এসেছে, এইরকম সংখ্যালঘু, সেক্ষেত্রে সংখ্যালঘু যে মানুষজন রয়েছে অর্থাৎ তারা যে মার্জিনাল ক্লাস বা মাইনরিটি ক্লাস রয়েছে তাদের কিছু স্পেশাল রাইটস দেওয়া বা কিছু বিশেষ অধিকার দেওয়া। এবারে বলা হচ্ছে সেই বিশেষ অধিকারের মধ্যে তাহলে কি করবে, সেখানে বলা হচ্ছে স্পেশাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ রাইট টু স্পেশাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ বিশেষ প্রতিনিধিত্বের অধিকার। যেমন আইনসভায় বিশেষ গোষ্ঠীর জন্য আসন সংরক্ষণ, যেমন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান যে কমিউনিটি রয়েছে তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গে বলবো না, রাজ্যসভায় বা বিভিন্ন জায়গায় আসন সংরক্ষণ রয়েছে। যেমন ডেভিড ওব্রায়েন আছে, সে কিন্তু দেখা ডেরেক ওব্রায়েন আছে, ডেভিড ওব্রায়েন নয়, ডেরেক ওব্রায়েন আছে, যে হচ্ছে তোমার কি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আগত একজন মেম্বার, যে হচ্ছে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি সাধারণত প্রতিনিধিত্ব করে থাকে বা রিপ্রেজেন্ট করে থাকে। তাই এই প্রসঙ্গে বলতে গিয়ে এমিটাই ইৎজিওনি একটা কথা বলেছিলেন যে সুতরাং বৈচিত্র্যতা সমাজে থাকবে, ডাইভার্সিফিকেশন সেখানে থাকবে, কিন্তু তার মধ্যে একটা ইউনিটি বা কি হতে হবে, একটা একতা থাকার প্রয়োজন আছে। অর্থাৎ ঐক্যের মধ্যে বৈচিত্র্যের কথা বলেছেন। এরপর আমরা যেটা বলি সেটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে, যেটা বলা যায় যে ফেমিনিস্ট পার্সপেক্টিভ অফ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গি। অধ্যাপিকা অনুপমা রায় এ কথা বলেছিলেন যে নাগরিকরা নাগরিকত্ব সম্পর্কে যে ক্লাসিক্যাল কনসেপ্ট আছে, প্রচলিত ধারণা রয়েছে, তাকে প্রথমত দুটো দৃষ্টিভঙ্গি বা টু অ্যাসপেক্ট থেকে তাকে তারা কি করেছেন, আক্রমণ করেছেন। সেখানে তারা বলতে গিয়ে তারা বলেছেন একটা কথা, তাদের মতে সিটিজেনশিপ ইজ জেন্ডার লাইন। অর্থাৎ কথাটার মানে কি, অর্থাৎ হচ্ছে যে লিঙ্গ যে ধারণা রয়েছে সে সম্পর্কে একটা অন্ধত্বের পরিচয় দেয় নাগরিকতা। এত বড় কথাটা বলা হলো কেন? নাগরিকত্বের তথাকথিত যে ইকুয়ালিটি বা সমতার আড়ালে লুকিয়ে থাকে কিন্তু বেশিরভাগ আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, দ্যাট ইজ দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজ। এবং সেখানে কি দেখা যায়, নারীরা বেশিরভাগ ক্ষেত্রে অলওয়েজ সাপ্রেসড বাই দ্য পিপল অফ বাই দ্য পুরুষ অর্থাৎ বাই দ্য পিপল অফ দ্য সোসাইটি। অর্থাৎ পুরুষ যারা রয়েছে অর্থাৎ সেখানে একটা জেন্ডার ক্লাসিফিকেশন করা হয়ে থাকে, নারীকে পুরুষের অ্যাকসেপ্টেন্স বা পুরুষের অধীনে থাকতে হয়, বা নারীকে পুরুষের যে সুপ্রিমেসি সেটাকে ইচ্ছে অনিচ্ছে সমস্ত দিক দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হয়। অর্থাৎ সুতরাং সমাজে নারী পুরুষের মধ্যে বশ্যতা এবং প্রাধান্যের সম্পর্ক সত্যি দেখা যায়। আজও আমরা যে আধুনিক সমাজের কথা বলতে চাই না কেন, সেখানে কিন্তু আজও কিন্তু প্যাট্রিয়ার্কাল সোসাইটির প্রাধান্য বেশি দেখা যায়। তাই তো সেখানে জেন্ডারের একটা কি রয়েছে, ডিফারেন্সিয়েশন করা হয়, অর্থাৎ লিঙ্গ বৈষম্যতা লক্ষ্য করা হয়। সেখানে ডিপ্রাইভ একটা কোনো একটা শ্রেণী সবসময় কি হয়, বঞ্চনার শিকার হয়ে যায়, সেই ব্যাপারটার উপরেও গভীর হচ্ছে আমরা দেখতে পাই, বা নির্যাতনের ইতিহাস সেটাও ভীষণভাবে পরিলক্ষিত হয়। অর্থাৎ সমাজে নারী শ্রেণী অনেক ক্ষেত্রে অনেক বেশি করে এক্সপ্লয়েটেড হয়ে থাকে। দ্বিতীয়ত নারীবাদীরা দেখিয়েছিলেন, যারা ফেমিনিস্ট থিঙ্কার ছিলেন তারা আরেকটি জিনিস দেখিয়েছিলেন, সেটা কি বলেছিলেন, বলেছিলেন যে
নাগরিকত্বের ধারণার সঙ্গে সাধারণত হিস্টোরিক্যালি বা ঐতিহাসিকগতভাবে পুরুষালী বা জনপরিসরের ধারণাটা অ্যাসোসিয়েট করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। এখন বলা হচ্ছে সেটাতেও কথা বলতে গিয়ে নারীবাদীরা বলেছিলেন যে দেখো, ব্যক্তি পরিসর বা ব্যক্তি পরিসর মানে জনপরিসর আর ব্যক্তি পরিসর দুটোর মধ্যে একটা পার্সন, একটা হচ্ছে কি হচ্ছে একটা পার্সোনালাইজড কনসেপ্ট, আর একটা হচ্ছে জনপরিসর, অনেক বেশি ব্রডার কনসেপ্ট। তাই ব্যক্তি পরিসর ও জনপরিসরের পার্থক্য করাটা সাধারণত লিবারেল থিওরিতে বা উদারনৈতিক তত্ত্বে, নাগরিক তত্ত্বে প্রয়োজন ছিল। সেখানে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য, যেখানে মানুষের ইন্ডিভিজুয়ালিজমকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটাকে বলা যেতে পারে ব্যক্তিগত। কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা যখন গার্হস্থ্যের সঙ্গে মিশিয়ে ফেলা হয়, অর্থাৎ একটা মানুষের, একটা পুরুষের পার্সোনাল মোটিভ ব্যাপারটাকে যখন কি হচ্ছে সেখানে গার্হস্থ্য বা ফ্যামিলির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তখন কিন্তু ব্যাপারটা অনেক ব্রডার সেন্সে যুক্ত হয়ে যায়। তার ফলে তখন নারী হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় পিতৃতন্ত্রের বা এই যে পেট্রিয়ার্কাল সোসাইটির এক্সপ্লয়েটিং এর শিকার, অর্থাৎ অবদমনে তাদের সবসময় নারীদের সাপ্রেস করে দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু আমাদের লক্ষিত হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে বেল্লামি বলেছিলেন যে the public practice of citizenship অর্থাৎ has often rested on the private domination of women। অর্থাৎ কথাটার মানে কি, the public practice of citizenship has often rested on the private domination of women। অর্থাৎ পুরুষের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা নারীদের রাজনৈতিক অংশগ্রহণ অর্থাৎ পলিটিক্যাল পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা সাধারণত বড় বাধা হিসেবে বিবেচিত হয়ে থাকে। সত্যি তো আমরা দেখে থাকি, আজ সমাজ যতই এগিয়ে থাকুক না কেন, যতই আধুনিক হোক না কেন, তাতেও দেখা যায় যে এখনো মানে এই জেনারেশন, মানে প্রত্যেক জেনারেশনে নারীদের মানে বেশিরভাগ মানে একটা সমাজের অনেকটা অংশ নারী আজ স্বনির্ভর হলেও আরো অনেকটা অংশ তাদের কিন্তু পুরুষদের উপর আর্থিকভাবে কি হতে হয়, নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট থাকতে হয়। 1970-এর দশকে প্রথমে কমিটি অন দ্য স্ট্যাটাস অফ ওমেন, এই কথা তার বলা যায় টুয়ার্ডস ইকুয়ালিটি শীর্ষক গ্রন্থে সুপারিশ হওয়া হয়েছিল যে বেল্লামি সাহেব বলেছিলেন যে রাজনৈতিক দলগুলির উচিত মহিলা সদস্যদের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক জনপ্রতিনিধিত্বের আসন কোটা হিসেবে সংরক্ষণ করা, এবং সেটা কিছুটা করা হচ্ছে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি পঞ্চায়েত বলুন বা যেটা সরকার গঠনের ক্ষেত্রে বলুন, সেখানে সব ক্ষেত্রে এখন 1/3 মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সুতরাং বেল্লামি সাহেব বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর উচিত তাদের মহিলা সদস্যদের জন্য, মহিলা মেম্বারদের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক জনপ্রতিনিধিত্বের আসন কোটা হিসেবে সংরক্ষণ করা। বেল্লামির মতে নাগরিকতা সম্পর্কে যদি প্রচলিত ধারণা নিয়ে যদি সমালোচনা করতে হয়, তবে এভাবে বা ক্রিটিসাইজ করতে হয়, তবে এভাবে বলা যায় যে এই তত্ত্বে সাধারণত যে পুরুষালী সেই গুণাবলীর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নারীবাদীদের মতে একটা ভ্রান্ত ধারণা পুরুষতান্ত্রিক চেতনায় পোষণ করা হয় যে মহিলারা হচ্ছেন ভীষণভাবে সেনসিটিভ ইন নেচার, বা মহিলারা হচ্ছেন ভীষণ ইমোশনাল অর্থাৎ আবেগপ্রবণ, যেখানে পুরুষরা নাকি অনেক বেশি যুক্তি তর্ক নিয়ে কথা বলে, অর্থাৎ সেখানে অনেক বেশি যুক্তিশীল হিসেবে তারা কথা বলে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা বিখ্যাত নারীবাদী চিন্তাবিদের কথা বলতে পারি। তার নাম হচ্ছে সিমন দা বোভেয়ার। তার যুগান্তকারী একটি গ্রন্থ আছে, তার নাম হচ্ছে দ্য সেকেন্ড সেক্স। এই গ্রন্থে বৈপ্লবিক নারীবাদকে গুরুত্ব দেওয়া হয়েছিল বা বৈপ্লবিক নারীবাদকে ভীষণভাবে প্রভাবিত করেছিল।
সেখানে একটা বোভেয়ার একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন। সেই বিষয়টি হচ্ছে অপরত্ব বা আদারনেসের কনসেপ্ট বা ধারণা, এবং মনে করতেন যে পিতৃতান্ত্রিকতার জন্য সমাজে পুরুষালী গুণাবলী, বৈশিষ্ট্য ইত্যাদি প্রধান হিসেবে পরিচিত হয়, এবং সেখানে নারী একটা পুরুষের আদার পার্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর বেশি কিন্তু কিছু নয়। এই প্রসঙ্গে বোভেয়ার বা সিমন দা বোভেয়ার এই কথাটি বলেছিলেন, এবং এই ক্ষেত্রে তার এই গ্রন্থটা ভীষণভাবে গুরুত্বতা পায় বা ইম্পর্টেন্স পেয়ে থাকে। সেটা হচ্ছে দ্য সেকেন্ড সেক্স, এই বিষয়টি ভীষণভাবে গুরুত্বতা পেয়ে থাকে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে বহুত্ববাদী ধারণা বা প্লুরালিস্ট কনসেপ্ট অফ সিটিজেনশিপ। সেখানে কি বলা হয়েছে? এই তত্ত্বের প্রবক্তা হলেন বি.এস. টার্নার। তার মতে নাগরিকত্ব কনসেপ্টটা হচ্ছে ইট ইজ এ ডেভেলপিং কনসেপ্ট, অর্থাৎ নাগরিকত্ব হচ্ছে একটি বিকাশশীল ধারণা। নাগরিকত্ব ধারণার বিকাশ ঘটেছে সাধারণত একটা কমপ্লিকেটেড ওয়েতে বা একটা জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। বিভিন্ন যে সোশ্যাল মুভমেন্ট গুলো হয়ে থাকে প্রত্যেক দেশে, সুতরাং বিভিন্ন সামাজিক আন্দোলনগুলির পরিপ্রেক্ষিতে নাগরিকতাকে বা সিটিজেনশিপকে ডিসকাস করা যেতে পারে, অর্থাৎ নাগরিকত্বকে পর্যালোচনা করা যেতে পারে। অর্থাৎ এই প্রসঙ্গে বলা যায় যে তাহলে প্রধান এখানে যে কনসেপ্টটা উঠে আসে সেটা হচ্ছে নাগরিকত্ব হচ্ছে সবসময় ইট ইজ আ ডেভেলপিং কনসেপ্ট, অর্থাৎ একটা বিকাশশীল ধারণা, এবং সেই বিকাশশীল ধারণাটা কিন্তু ডেভেলপ করে নিজেকে একটা কমপ্লিকেটেড ওয়ে মাধ্যমে বা জটিল প্রক্রিয়ার মাধ্যমে। এবং সেটা করতে গিয়ে বলা যায় যে একটা বিষয়ের উপর তারা ভীষণ জোর দেয়, সেটা হচ্ছে সামাজিক আন্দোলন বা সোশ্যাল মুভমেন্ট। সুতরাং বিভিন্ন সামাজিক আন্দোলনগুলির কনসেপ্টে নাগরিকতাকে ডিসকাস করা উচিত বা পর্যালোচনা করা উচিত। এরপর যেটা বলা যায় সেটা হচ্ছে সামাজিক সংহতি এবং ঐক্যের দিক থেকেও, অর্থাৎ সোশ্যাল একটা ইউনিটি এর দিক থেকেও নাগরিকতা বা সিটিজেনশিপের কনসেপ্টটা অনেক বেশি গুরুত্বতা বা ইম্পর্টেন্স পেয়ে থাকে। কিরকম কনসেপ্ট পেয়ে থাকে? সেটা হচ্ছে এরকম যে বিভিন্ন ধরনের যে বৈষম্যতা আমাদের দেখা যায় সমাজে, কেন আমরা সমাজ বলেছি, যতই আমরা সমাজে ইকুয়ালিটি বা সাম্যের কথা বলে থাকি না কেন, কিন্তু সেই সমাজে দেখা যায় যে আজও সমস্ত সমাজ, সেটা হচ্ছে একটা ডেভেলপ সোসাইটি হোক, অর্থাৎ একটা উন্নত রাষ্ট্র হোক, বা একটা উন্নয়নশীল রাষ্ট্র হোক, বা ডেভেলপিং কান্ট্রি হোক, বা একটা আন্ডার ডেভেলপ বা অনুন্নত রাষ্ট্র হোক, সেখানে দেখা যায় যে বলা যায় যে সেখানে কিন্তু বৈষম্যতা থেকেই থাকে। তাই এই যে বিভিন্ন ধরনের যে ডিফারেন্সিয়েটিভ অ্যাটিটিউড দেখা যায় সমাজে, সেই বৈষম্যের বিরুদ্ধে বর্তমানে সমাজে নানা ধরনের মুভমেন্ট করা হয়ে থাকে। সেখানে নানা ধরনের আন্দোলন চলে থাকে, যেমন হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্ট, অর্থাৎ নারীবাদী আন্দোলন হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে শিশু অধিকার আন্দোলন, অর্থাৎ চাইল্ড রাইট কে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়ের সঙ্গে যুক্ত যে মুভমেন্ট। তৃতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, অর্থাৎ পরিবেশকে ঠিকমতো রক্ষা করার জন্য যে আন্দোলন। তৃতীয়ত হচ্ছে যারা ব্ল্যাকিশ, সেই কৃষ্ণকায় মানুষদের জন্য আন্দোলন প্রভৃতির পরিপ্রেক্ষিতে অন দ্য বেসিস অফ সাচ ডিটারমিনিং ফ্যাক্টর এর উপর ভিত্তি করে সাধারণত সিটিজেনশিপ কনসেপ্টটাকে ডিফাইন করার চেষ্টা করা হয় বা সেটাকে জাস্টিফাই করতে হবে, অর্থাৎ নাগরিকত্বের ধারণাকে সেভাবে বিচার করতে হবে। বৈষম্যবাদ দিয়ে সহাবস্থান, অর্থাৎ কোএক্সিস্টেন্স উইদাউট ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো সমাজে বৈষম্যতা থাকবে না। একজন কৃষ্ণকায়ের সঙ্গে শ্বেতকায় মানুষ পাশাপাশি গলা জড়ি করে বসবাস করবে, এই ধরনের কনসেপ্টটাই নিয়ে আসে কিন্তু বহুত্ববাদী তত্ত্ব বা প্লুরালিস্ট থিওরি।
সুতরাং এই তত্ত্ব হচ্ছে বা বলা যায় যে বহুত্ববাদী তত্ত্বে এটাই হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট বা মূল কথা হিসেবে সেটাকে আমরা বিবেচনা করতে পারি। এরপরে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব নাগরিকত্ব বা যেটাকে আমরা বলে থাকি কসমোপলিটন সিটিজেনশিপ। তাতে কি বলা হয়েছে? গ্রিক শব্দ কসমসের অর্থ হলো ওয়ার্ল্ড বা বিশ্ব, অর্থাৎ কসমস ও পোলিস এই শব্দ দুটির সমাহারে সাধারণত কসমোপলিটন কথাটি এসেছে বলে বলতে বলা যায় যে বেল্লালি মনে করেছিলেন। প্রাচীন বলা যায় যে যে দর্শন, গ্রিক দর্শন আছে বা রোমান যে স্টোইক দর্শন আছে, সেই দর্শন থেকে সাধারণত কসমোপলিটানিজম অর্থাৎ এই কনসেপ্টটা ডেভেলপ করেছে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ওয়ার্ল্ড সিটিজেনশিপ বা বিশ্ব নাগরিকত্ব। তাই বেল্লালির ভাষায় a cosmopolitan is literally a citizen of world। আজকে তাই বিশ্ব নাগরিকত্ব এই ধারণাটার উপরে অনেক বেশি গুরুত্বতা বা অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। এবং শুধু তাই নয়, আজকে তাই বলা হয় একটা কনসেপ্ট ডেভেলপ করে আসছে, সেটা উঠে আসছে, দ্যাট ইজ ওয়ার্ল্ড সোসাইটি, অর্থাৎ বিশ্ব সমাজ গড়ে তোলার কথা বলা হচ্ছে। সুতরাং তার মতে কসমোপলিটানিজম হচ্ছে মূল কথা হলো বিশ্ব নাগরিকত্ব বা ওয়ার্ল্ড সিটিজেনশিপের ধারণা। বিশ্বজনীনতা বিশ্বাস করে যে বা এই ধারণায় ফেথ রাখে যে আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্য দেব, তাকে সেই ধরনের মর্যাদা দেব, সেই ধরনের রেসপেক্ট দেব অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে। সুতরাং মানুষকে মানুষ হিসেবে মূল্য ও মর্যাদা দেব, তাকে কিন্তু ইকোনমিক অ্যাসপেক্টে কখনোই জাস্টিফাই করব না, অর্থাৎ আর্থিক মূল্যে তাকে আমরা কখনোই বিচার করার চেষ্টা করব না। তাই রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় এই কথাটা বলা হয়েছে যে সব মানুষই কিন্তু যখনই জন্মগ্রহণ করে, অর্থাৎ জন্মের সময় থেকে at the time of his birth, তখন থেকে প্রত্যেক মানুষ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর ফ্রি, অর্থাৎ তারা স্বাধীন এবং তারা হচ্ছে দে আর অলওয়েজ এনজয় দ্য ইকুয়াল রাইট, তাদের সর্বদাই সমান অধিকার উপভোগ করা উচিত বা ভোগ করা উচিত। জাতি রাষ্ট্রের এই খণ্ডিত পরিচিতির পরিবর্তে, অর্থাৎ এই যে আমি ভারতবর্ষের নাগরিক, আমি পাকিস্তানের নাগরিক, আমি শ্রীলঙ্কার নাগরিক, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এই সমস্ত ধারণার পরিবর্তে কসমোপলিটানিজম বা বিশ্বজনীনতার আদর্শের উপর বেশি কি দেওয়া হয়ে থাকে, গুরুত্ব দেওয়া হয়ে থাকে। অর্থাৎ মানুষের কি হবে, একটাই নাগরিকত্ব থাকবে, দ্যাট ইজ ওয়ার্ল্ড সিটিজেনশিপ। এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এই যে কনসেপ্টটা ডেভেলপ করা হচ্ছে সিটিজেনশিপের কনসেপ্টের ধারণা, এই কনসেপ্ট হচ্ছে একেবারেই নতুন কনসেপ্ট বা নিউয়ার কনসেপ্ট এবং এই কনসেপ্টের ধারণা থেকেই কিন্তু এই বিশ্ব সমাজ বা ওয়ার্ল্ড সোসাইটি এই ধরনের এই কনসেপ্টগুলো ডেভেলপ করে বা বিশ্ব সমাজের কথা বলা আসে। এবং তখন একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে তো রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব নাগরিকত্ব কনসেপ্টটাই আর মান্য থাকবে না। সেটা যদিও আজকে তার রেলিভেন্সি কতটা থাকবে কি থাকবে না, আজকে সেটা আজও কিন্তু খুব বিতর্কের বিষয় হলেও আমরা আজও কিন্তু কসমোপলিটন সিটিজেনশিপকে এখনো অবধি খুব উদ্রগ্নভাবে মানে খুব ইগলি যে অ্যাকসেপ্ট করেছি সেটা এখনো করা হচ্ছে না। অর্থাৎ সেটা এখনো আমাদের কি হচ্ছে আলোচনার বিষয় হিসেবেই থেকে যায়। আমরা আজও কিন্তু নিজেকে একটা দেশের কি হচ্ছে সিটিজেন বা নাগরিক হিসেবে নিজেকে গণ্য করতে ভীষণভাবে কি পেয়ে থাকি, আনন্দ পেয়ে থাকি বা আমাদের কাছে সেটাই হয়ে থাকে আলোচ্য, মানে মানে আমরা খুব সেই বিষয়ে এনজয় করে থাকি। সুতরাং এই হচ্ছে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে
ধারণা বা দ্য কনসেপ্ট অফ সিটিজেনশিপ, এটাই ছিল ইউনিট 9 এর মূল বক্তব্য। আজ এখানেই শেষ করছি।